রাই হলো, অঙ্কাল বেরোলো, আগুনের গুলা ছুঁড়ে মারলো, পাস হয়ে গেল। আমি মূলত গ্রামে থাকি, একদম পুরনো জঙ্গলি একটা এলাকা। বিশেষ করে আমাদের পাড়া এতটা ভৌতিক, দিনের বেলাতেও অন্ধকারে ঘাস ঝোপঝাড়ের একটা পরিবেশ বিরাজ করে। আর এখানে প্রচুর পরিত্যক্ত বাড়ি। এমন অনেক পরিবার আছে আচমকা ওই পরিবারের সবাই 2-1 বছরের মধ্যেই মারা যায়, আবার অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। অদ্ভুতভাবে কোনো কোনো পরিবারের সবাই মারা গেল কেন, এর কারণ অন্য কোনো দিন বলবো। যাই হোক, বাইরে থেকে কোনো লোক আমাদের পাড়ায় আসলে প্রথমে একটু ভয়ে পেয়ে যায়, কারণ এমন পরিবেশের সাথে তারা পরিচিত নয়। এখানে অতি প্রাকৃতিক ঘটনা প্রায়ই ঘটে থাকে, ফলে এসব ঘটনায় যারা আক্রান্ত হন তাদের সুস্থ করার জন্য এখানে অনেক রাক্কি ও কবিরাজ আছে। আমাদের গ্রামের ভাষায় এসব কবিরাজকে আমরা ফকির বলি, আর কবিরাজেরা যে উপায় চিকিৎসা দিয়ে থাকে তাকে বলা হয় ফোকরালি। বলে রাখি, আমার বাবাও একজন রাক্কি, সেই সুবাদে আমিও টুকটাক জানি। প্রায় প্রতিদিন ফজরের নামাজের পর আমার কাছে ছোট বিষয় নিয়ে প্রতিবেশীরা ঝাড়ফুঁক নিতে আসেন। বলে রাখি, আমি গাইবান্ধা জেলার কোনো একটা গ্রামের কথা বলছি। আমাদের গাইবান্ধা জেলায় একটা প্রাচীন ও আশ্চর্য খেলার প্রচলন আছে, সেটা হলো পাটা খেলা। এই খেলায় ফকিরেরা তাদের শক্তিমত্তার প্রদর্শন করে থাকেন। যারা এই খেলা সম্পর্কে জানতে চান তারা ইউটিউবে সার্চ করলেই পাবেন। আমি আর সেই দিকে যাচ্ছি না। আমাদের এখানে অনেক ফকির থাকার ফলে যে সমস্যাটা হয়, প্রায়ই এসব ফকিরেরা বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, আর এসব দ্বন্দ্বের বলি হতে হয় রোগীদের। এমন অনেক দেখা গেছে মারুন বানের মতো ভয়ঙ্কর বান মেরে কাউকে মেরে ফেলা হয়েছে। যারা মারুন বান সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি, এটি এমন এক ধরনের কালো জাদু যার প্রভাব থেকে একমাত্র সেই প্রতিকার দিতে পারে যে এই বান মারে। এই বান মারার জন্য যার উপর বান মারা হবে তার এলাকায় বা তার বাড়ির আশেপাশে থাকা বদজিনদের সন্তুষ্ট করতে হয়, তখন তারাই মারুন বান সম্পাদন করে। এজন্য অবশ্যই একজন মৃত্যুশয্যায় শায়িত লোকের উপর তাবিজ করতে হয়। তাবিজের প্রভাবে ওই ব্যক্তি দ্রুত মারা যায়, আর ওই ব্যক্তির দেহে থাকা কারিন জিন তখন জাদুকরের হয়ে বান মারার কাজটি করে। যাই হোক, আমাদের এলাকায় প্রায় ফকিরেরা এরকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, যার ফলে এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটে। ফকিরদের এমন দ্বন্দ্বকে ঘিরেই আমাদের আজকের একটি ঘটনা শুরু 2017 সালের দিকে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। যাকে নিয়ে এই ঘটনা, তার নাম আমি প্রকাশ করছি না, ধরে নিচ্ছি তার নাম নীরব। আমার বাড়ির পাশেই তার বাড়ি, সে আমার সমবয়সী। ওদের বাড়িও ততদিনে পরিত্যক্ত হয়ে উঠেছিল, কারণ ওর দাদি মারা যাবার পর ওর পুরো পরিবার ঢাকায় চলে যায়, আর নীরবের দাদা অনেক আগেই মারা গেছে। ওর বাবা চাচারা সবাই চলে যায়, ওরা ঢাকার বাইরের দিকে থাকতো, সেখানে ওদের মুদির দোকান ছিল। তো নীরবকে ওর বাবা ওইখানে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। সকালে মাদ্রাসায় যেত, সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসতো। একদিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওর অনেকটা দেরি হয়ে যায়। সেদিন ওদের মাদ্রাসায় কেউ খাবার দিয়েছিল। মিলাদ শেষে খাবার খেয়ে আসতে অনেকটা সময় পেরিয়ে যায়। আসার পথে রাস্তায় একটা তাজা জবা ফুল কুড়িয়ে পায়। ফুলটা নাড়ি নিয়ে শুকতেই কেমন একটা কড়া স্মেল পায় সে। এরপর ওর মাথা ছিমছিম করতে থাকে। ওর এমন অবস্থা হয় যে আর সামনে এগোতে পারছিল না। ও রাস্তার পাশেই ময়লার ভাগাড়ে পড়ে জ্ঞান হারায়। নীরবের বাবা মা নীরবের দেরি দেখে প্রথমে মাদ্রাসার হুজুরকে ফোন করে, সেখানে না পেয়ে খোঁজা শুরু করে। শেষ রাতের দিকে ওর পরিবার ওকে সেই রাস্তা থেকে উদ্ধার করে আনে। এরপর ওর বাবা ওর কাছ থেকে সব শুনে খুব বকাঝকা করে, কেন সে রাস্তায় পড়ে থাকা ফুল শুকেছিল, কারণ সেটা বিষাক্ত হতে পারে। এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চিকিৎসা করে এবং সে ভালো হয়ে যায়। তবে আসল ঘটনা শুরু হয় প্রায় 1 সপ্তাহ পর। নীরব প্রায় লক্ষ্য করতে থাকে কেউ ওকে ফলো করছে। সবসময় মনে হতো ওর আশেপাশে কেউ আছে। ওর যে চাচার কথা বলেছিলাম তারাও ঢাকাতেই থাকে। তারা মিরপুর 1-এর দিকে থাকে। এক শুক্রবারে ওর চাচা ওদের সবাইকে দাওয়াত করে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কিন্তু সেদিন নীরবের মাদ্রাসায় অনুষ্ঠান ছিল। কিছু ছাত্র কোরআনের হেফজ কমপ্লিট করার ফলে তাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। বড় হুজুরের থেকে পাগড়ি পাওয়া তো বিশাল ব্যাপার। যদিও নীরব পাগড়ি পাবে না, তবুও তাকে অনুষ্ঠানে থাকতে হবে। ফলে নীরবকে ছাড়াই ওর পরিবার ওর চাচার বাসায় চলে যায়। এদিকে নীরব অনুষ্ঠান শেষ করে বাড়িতে আসতে আসতে 11টা বেজে যায়। ও যখন চাবি দিয়ে রুমের তালা খুলতে যাবে তখনও লক্ষ্য করে কেউ আগেই তালা খুলে ভেতরে ঢুকে পড়েছে, আর কিচেন থেকে স্টিলের প্লেট গ্লাস ধোয়ার শব্দ আসছে। ও ভাবল নিশ্চয়ই ওর মা, হয়তো এতক্ষণে বাড়ি এসে পৌঁছেছে। ও আর কিছু না ভেবে ও ওয়াশরুমের দিকে যায়।
সেখানে গিয়ে ফ্রেশ হয়ে যখন বের হতে যাবে তখন সে খেয়াল করলো ওয়াশরুমের দরজা সে খুলতে পারছে না। খুব ধাক্কাধাক্কি করার পরেও যখন খুলছে না তখন সে ওর মাকে ডাকে। ও বলে, মা দরজা খুলতে পারছি না, বাইরে থেকে কেউ লক করে দিয়েছে মনে হয়, খুলে দিয়ে যাও। কিন্তু ওর মা তখনও কোনো সাড়া দিচ্ছে না। এদিকে ও দেখেই চলেছে। এবার সে ওয়াশরুমের বালতি উল্টো করে রেখে তার উপর দাঁড়িয়ে দরজার উপরে আধ ভাঙা ভেন্টিলেটর দিয়ে দেখার চেষ্টা করছে বাইরে মা কি করছে। তখন ও যা দেখলো তাতে ওর কাঁটা বের হয়ে যাওয়ার যোগ্য। ও দেখলো ওর মা একটা ছোট্ট বাচ্চার আস্ত একটা হাত কামড়ে খাচ্ছে, আর তার চোখ অবিরত রক্তে ভেসে যাচ্ছে। এটা দেখে ওর শরীর এক মুহূর্তে জমে গিয়েছিল। এই দৃশ্য সে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। নীরব যখন জ্ঞান ফিরল তখন সবাই ওর চারদিকে বসে আছে। ডাক্তার এসে ব্লাড প্রেশার চেক করে দেখলো ওর ব্লাড প্রেশার একদম নেমে গেছে। ডাক্তার ওষুধ লিখে দিয়ে গেছে, কিছু কড়া ঘুমের ওষুধও দিয়েছে। ও যখন সব ঘটনা খুলে বলল তখন ওর পরিবার সিদ্ধান্ত নিল তারা গ্রামের বাড়িতে চলে আসবে, ভালো কোনো ফকিরকে দেখাবে। নীরবের বাবার নাম ছিল নজরুল। নজরুল চাচার শ্বশুর বাড়িও আমাদের একই পাড়ায়। আমি আবারও বলছি, নীরবের বাবা মানে নজরুল চাচার বাড়ি, আর নীরবের নানার বাড়ি একই পাড়ায় 10 মিনিটের রাস্তা। যেহেতু নীরবদের বাড়ি অনেকদিন ধরেই বিরান হয়ে পড়ে আছে, তাই নীরবরা ওদের নানার বাড়িতেই ওঠে। তবে দিনের বেলায় তাদের পুরনো বাড়িতে চলে আসে। তাদের পুরনো বাড়ি আমাদের বাড়ির পাশেই। বিকেল হলেই ওইদিকে কেউ ভয়ে যায় না, আর সন্ধ্যা হলেই ওদের বাড়িতে রান্নার শব্দ আসতো, যেমন টাকারি টকবক করা শব্দ, হামানদিস্তায় মশলা পিষছে কেউ, এমন শব্দ। মানে ওদের বাড়িতে ওটি প্রাকৃতিক কোনো জাতির যে আবাস, এটা আমাদের পাড়ার সবাই জানত। ওরা ঢাকা চলে যাওয়ার পরই এমনটা শুরু হয়েছিল। ওদের বাড়ির পাশেই ওদের পারিবারিক অবস্থান, তো নীরবরা গ্রামে আসার পরেও ওদের বাড়িতে অস্বাভাবিক ঘটনাগুলো চলতেই থাকে। নজরুল চাচারা যখন পরিবারের সবাই মিলে গ্রামে চলে আসে তখন তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পুরনো বাড়িতে রেখে আসে। নীরবের বড় বোন নূরজাহান আপু পুরনো বাড়ির কাঠের সিন্দুকে বিছানার চাদর, কাঁথা এসব গুছিয়ে রাখেন। পরদিন যখন আবার ফিরে আসেন পুরনো বাড়িতে তখন দেখেন কেউ সেই চাদর কাঁথা বিছানা বেড়ে রেখেছে, আর বিছানায় লম্বা পাকা পায়ের ছাপ, মানুষের পায়ের সাদৃশ্য। মনে হয় কেউ মাটি পায়ে বিছানায় দাঁড়িয়েছিল। তো নজরুল চাচা আমার বাবার কাছে এসে পরামর্শ চাইল যে ভাই কি করা যায়। বাবাও কিছু তাবিজ দিয়ে দেয় আর বলে ওকে বড় ফকির দেখাতে। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে ফোকরালি বা কবিরাজের চিকিৎসা ব্যবস্থা এমন যে একজন ফকির বা কবিরাজ থাকবেন আর একজন বিশুদ্ধ তুলা রাশি জাতকের ব্যক্তি থাকবেন, যাকে পাটা বলা হয়, যার দেহে আছরকারী জিন প্রবেশ করে সবার সামনে কি হয়েছে বা কেন এসেছে বা কি চায় সেসব বিষয়ে কথা বলবে। তো আমার বাবা একজন খুব বয়স্ক, প্রায় 85-86 বছরের একজনের নাম বললেন। তিনি আমাদের পাশের গ্রামের বিখ্যাত তুলারাশি বা পাটা। এই লোকের সাদা চুল আর বড় বড় সাদা দাড়ি। তুলারাশির ব্যবস্থা হলেও তখনও কোনো ফকিরকে আনা হবে কিনা নিশ্চিত হওয়া যায়নি। নজরুল চাচার শ্বশুর, উনি একজন মসজিদের মুয়াজ্জিন, তিনি বক্কর ফকিরকে আনার কথা বললেন। পরে তার কাছেই যাওয়া হয়। তো উনি বলেন আগামী রবিবার তিনি আসবেন, তবে তুলারাশি হিসেবে যেন ওই বৃদ্ধ ব্যক্তিকেই নেওয়া হয়। ওই বৃদ্ধের নাম আমি ভুলে গেছি, উনি এখন আর বেঁচে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওনার দ্বারা আমাদের গ্রামের অনেক উপকার হয়েছে। যাই হোক, বক্কর ফকির বলে যে আগামী রবিবার তিনি আসবেন। সেদিন ছিল বৃহস্পতিবার। তো এটা নজরুল চাচার কাছে খুব দেরি মনে হয়, কারণ তার ছেলে নীরব দিনে দিনে আরো অসুস্থ হয়ে পড়ছে। রাতে ঘুমাতে পারে না, খেতে পারে না। একদিন আমি, নীরব ও আমাদের এলাকার একটা ছেলে মিলে বাড়ির সামনে টাঙনে বসে আছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হঠাৎ নীরব নীরবতা ভেঙে খুব উচ্চস্বরে আমার বাবার নাম ধরে গালিগালাজ করতে শুরু করে। একই সাথে আমার গলা চেপে ধরে আর বলে, তোর বাবাকে বলবি আমার পেছনে যেন না লাগে, আর কাউকে যেন লিয়ে না দেয়, তা না হলে তোরা কেউ বাঁচবি না, কাউকেই রেহাই দেব না। আমার গলা চেপে ধরায় আমার কষ্ট হচ্ছিল। আমি অবাকও হচ্ছিলাম যে সুকুমার পাটলায় নীরবের দিকে এত শক্তি আসলো কোত্থেকে। আমি নিজেকে ছাড়াতে পারছি না, আমার সাথের অন্য ছেলেটিও পারছে না। একসময় আমাদের সাথের ওই ছেলেটি, তার নাম বকুল, ও ভয়ে দৌড়ে পালায়। আমি দেখলাম নীরবের চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে, চোখের কালো অংশটা একেবারেই নেই, আর ওর মুখ অস্বাভাবিক বিকৃত হয়ে গেছে। আমি প্রচণ্ড ভয়ে কাঁদছি, আর চিৎকার করার শক্তিও নেই। কিছুক্ষণ পরে বকুল নীরবের বাবা আর নীরবের মামাকে সঙ্গে করে নিয়ে আসে। তারাই পরে আমাকে ছাড়িয়ে নেয়। এরপর আমি আবার বাড়িতে চলে আসি। আগে বলে রাখি, আমাদের যৌথ ফ্যামিলি, তাই আমাদের বাড়িটিও অনেক বড়। প্রায় 1.5 বিঘা জমির উপরে আমাদের বাড়ি। উঠান মিলিয়ে আমাদের বাড়িতে আলাদা আলাদা কিছু ঘর আছে, যার বেশিরভাগই পরিত্যক্ত, কারণ আমার চাচা দাদুরা শহরে চলে গেছেন। তবে ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে তারা আসেন। তো আমি যে ঘরে থাকি তাতে 6টি রুম।
যার একটি ছাড়া অন্যগুলোতে ধুলো, পাতা, কাঠকয়লা, জাল এসব থাকে। আমি 6-এ উঠেই এখানে একা থাকা শুরু করি। যাই হোক, সেদিনকার ওই ঘটনার পরে রাতে আমার ভীষণ জ্বর আসে। রাতভর শুধু প্রলাপ বকতে চাচ্ছিলাম। খুব ভয়ঙ্কর একটা স্বপ্নও দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা কবরের উপরে শুয়ে আছি, আর কবরটি ভীষণ জোরে কাঁপছে। এরপর একটা শক্ত হাত এসে আমাকে টেনে নিতে যাচ্ছে। আমি প্রাণপণ উপরে উঠতে যাচ্ছি, পারছি না। আমার চিৎকার শুনে বাবা এসে আমাকে ডেকে তুললেন, আর আমার কি হয়েছে জানতে চাইলে আমি প্রলাপ বকতে থাকি। পরে রূপানি পড়া দিলে তা পান করে সেদিনের মতো ঘুমিয়ে যাই। সকালবেলা শোনা গেল নজরুল চাচা বক্কর ফকিরকে দিয়ে তার ছেলে চিকিৎসা করাবেন না। তিনি যত দ্রুত সম্ভব তার ছেলের চিকিৎসা চান। তিনি ওই দিন একজন কোরআনের হাফেজ ফকিরকে ডেকে নিয়ে আসেন, যার নাম ইয়াসিন। তিনি আসেন তার পরিচিত অন্য একজন তুলা রাশির জাতককে নিয়ে। সকালে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই নীরবের নানার বাড়িতে ভিড় করলাম। ফকির সাহেব তার রিচুয়াল শুরু করলেন। বাড়ির ভেতরে মাটিতে একটি কলা গাছের পাতা বিছানো হলো। তার চারপাশে 4টি কলা গাছ এমনভাবে পুঁতে রাখা হলো যে কলা গাছ 4টি দাঁড়িয়ে রইল। 4 কলা গাছের মাঝখানে রাখা কলার পাতায় তুলা রাশিকে বসানো হলো। তার 2 কানে গাঁদা ফুল গুজে দেওয়া হলো। 2 হাত মুষ্টি করে বৃদ্ধাঙ্গুলি দুটো একত্র করা হলো। মুষ্টিবদ্ধ হাতের মাঝখানে আরেকটি গাঁদা ফুল। ইয়াসিন হুজুর মানে ফকির সাহেব কিছু আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। আরেকটি কুলোয় থাকা কিছু সরিষা দিয়ে ফু দিতে থাকলেন। একই সাথে ওই সরিষাগুলোকে কুলোর সঙ্গে হাতের তালু দিয়ে ঘষতে থাকলেন। এরপরে আগেই প্রস্তুত করা মঞ্চপুত তেল তুলা রাশির মাথায়, কানে ও বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে দিলেন। একটু পরেই তুলা রাশি কাঁপতে শুরু করল। বসা অবস্থায় চারদিকে ঘুরতে থাকল। এই সময়ে ফকির সাহেব একটা কাঁচি দিয়ে তুলা রাশির চারপাশে দাগ কাটলেন, আর কাঁচিটা দাগের মাথায় পুঁতে দিলেন। তুলা রাশির মুখ দিয়ে ফুসফুস শব্দ করা শুরু করল। হাত দুটো সজোরে মাটিতে আঁকড়াতে লাগল। ইয়াসিন হুজুর মানে ফকির সাহেব জিজ্ঞাসা করলেন, কে তুই? কোথায় থাকিস? তুলা রাশির উপর সওয়ার হওয়া জিন অতি চিকন গলায় বলল, আমি একজন জিন, আমার নাম কাবসিয়া। ফকির সাহেব বললেন, তুই নীরব নামের এই ছেলেটিকে কেন কষ্ট দিচ্ছিস? জিন বলল, আমি একে কোনো কষ্ট দেইনি, আমি তার উপর আসর করা জিন নই। তখন ফকির বলল, তাহলে আমার ডাকে তুই সাড়া দিলি কেন? জিন বলল, হুজুর, আমি আসরের নামাজে এই বাড়ির পিছনে থাকা মসজিদে আদায় করে এই বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম। আপনার আহ্বানের সুপারিশে আমি সাড়া দিতে বাধ্য হই। তাহলে বল, এই ছেলেটির উপর কে আসর করেছে? কেন করল? এর প্রতিকার কি? জিন বলল, ছেলেটিকে আমার সামনে পা বিছিয়ে বসানো হোক। নীরবকে বসানো হলো। তুলা রাশির ওপর সওয়ার হওয়া জিন নীরবের বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি মুখে নিয়ে মৃদু কামড় দিয়ে চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। এরপর বলল, এই ছেলের ওপর খুব ভয়ানক অ্যাফনেত জিনের আচর হয়েছে। ছেলেটি মাদ্রাস থেকে ফেরার পথে অ্যাফনেতের বহন করা একটা ফুল শুকেছিল, যেখানে অ্যাফনেত অবস্থান করছিল। এখানে একটা কথা বলে রাখি, অ্যাফনেত জিন মানুষের রক্ত খেতে পছন্দ করে, ফলে সে সবসময় একজন মানুষকে খুঁজতে থাকে যার দেহে সহজেই প্রবেশ করা যায়। আর অ্যাফনেত জিন নিজ থেকে কারো ওপর সবার হতে পারে না, তাকে আহ্বান করলে সে আসে। যেহেতু নীরব ওই জবা ফুল শুকেছিল, তাই শ্বাস নেওয়ার সঙ্গে অ্যাফনেত ওর দেহকে নিজের করে নিয়েছে। যাই হোক, জিনটি এবার নীরবের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা বলে নীরবের রক্ত চুষে যে ওকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এ কথাও বলে। এবার ফকির সাহেব ওই জিনের কাছে এর প্রতিকার জানতে চাইলে ওই জিন নিজেই নীরবের মাথায় হাত রেখে কিছু পরে ফু দেয়। এরপর হাত মুষ্টি করে আকাশের দিকে নিয়ে আবার নিচে নামিয়ে আনতেই তার হাতে খেজুরের আটি চলে আসে। তা সে নীরবকে খেতে বলে। নীরবটা খেতেই বমি করে ফেলে, মোটামুটি রক্ত বমি বলা যায়।
বমির সাথে ওর মুখ দিয়ে একটি তাজা ছোট্ট জবা ফুলও বেরিয়ে আসে, যা সত্যি বিস্ময়কর। তার থেকেও বিস্ময়ের ঘটনা হচ্ছে যখন জিন তার হাতে ওই জবা ফুল নিয়ে নিজের মাথায় চেপে ধরে, এরপর হাত ছড়িয়ে নিতেই জবা ফুলটি অদৃশ্য হয়ে যায়। এরপর জিনটি একটি সুই চাইল, সুই নিয়ে তা সম্পূর্ণ নীরবের পেটে ঢুকিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে কিছু কালো রক্ত নীরবের নাক দিয়ে গড়িয়ে বেরিয়ে আসে। কিন্তু নীরবের পেটে সুই জোকানোর পরেও পেটের কোথাও এতটুকু দাগ দেখা গেল না। এরপর জিন বলল, ছেলেটির শরীর বন্ধ করতে হবে, ছেলেটির নিজ বাড়িকেও বন্ধ করতে হবে, আর শারীরিক দুর্বলতার জন্য ডাক্তারের কাছে নিতে হবে। সাথে আমার কথাও বলল। আমার বাবা নীরবের চিকিৎসার জন্য কথা বলায় আমাকে যে হুমকি দিয়ে গেছে, তার জন্য আমাকেও শরীর বন্ধ করতে হবে। এরপর জিনটি বিদায় নিতে চাইল। ফকির সাহেব তাকে শুয়ে দিয়ে মন্ত্রপুত পানি তার গায়ে ছিটিয়ে দিতে তুরারাশি এক লাফে দাঁড়িয়ে গিয়ে আবার মাটিতে পড়ে গেল আর জ্ঞান হারিয়ে ফেলল। বোঝা গেল জিনটি চলে গেছে। কিছুক্ষণ পরে তুরারাশিও সঞ্জা ফিরে পায়। ফকির সাহেব নীরবকে কিছু পানি পড়া ও তাবিজ দিয়ে চলে যান। এরপর দিন এসে ওদের পুরানো বাড়ির চারপাশে আজান দিয়ে বালি ভর্তি বোতল পুঁতে দেন আর 4টি লাল পতাকা লাগিয়ে দেন। পতাকার খুঁটির নিচে বড়শি, সুই ও একটি করে তাবিজ পুঁতে দিলেন। আমরা সবাই ভেবে নিলাম এই ঘটনা এখানেই শেষ। দুঃখের বিষয়, দুর্দিনের কেবল বীজ সেখানে পতা হয়েছিল, কারণ সেদিন নীরবের পুরনো বাড়ি বন্ধ করার পর সন্ধ্যায় নীরবদের পুরনো বাড়ি ও নীরবের নানার বাড়িতে প্রচণ্ড জোরে ঝড়পাতেলে বৃষ্টি শুরু হয়। আমার বাবাও আরো কিছু লোক শব্দ শুনে নীরবদের পুরনো বাড়ির কাছে গেলাম। গিয়ে দেখি বাড়ির চারপাশে যে 4টি লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই পতাকায় আগুন জ্বলছে। সে আগুন কেমন অন্যরকম। আগুনের শিখা ছিল সম্পূর্ণ সাদা, আর বাড়ির চারপাশে পুঁতে রাখা বালি ভর্তি বোতলগুলো বাইরে বেরিয়ে এসেছে। বোতলগুলো পুড়ে গলে গেছে। একটু পর ওই বাড়ির ভিতর থেকে প্রচণ্ড জোরে কোনো ছাগলের চিৎকার শোনা যায়। বাবা, আমরা 2জন লোক সাহস করে মশাল নিয়ে পাঞ্জির দড়িতে বাড়ির ভিতরে গিয়ে দেখি একটি আস্ত ছাগল, কিন্তু তার গায়ের চামড়া কেউ ছিলে নিয়েছে। ছাগলটির গায়ে থেকে রক্ত ঝরছিল, যা দেখার মতো নয়। এই বন্ধ প্রাচীর ঘেরা বাড়িতে একটি ছাগল আসতে পারে কিভাবে? আর কে বা জ্যান্ত ছাগলের এই অবস্থা করেছে? কিছুক্ষণের মধ্যেই ছাগলটি ছটফট করতে করতে আমাদের সামনেই মারা গেল। বাবা আমাদের সবার উদ্দেশ্যে শুধু একদিন এই কথাই বলল, নজরুল নিজ হাতে মহাবিপদ ডেকে এনেছে, কিভাবে আমি তোমাদের বাঁচাবো। ওরা সবাই একত্রিত হয়েছে, কাউকে আর রেহাই দেবে না, কেউ যেন এই বাড়ির আশেপাশেও না আসে। সেদিন আমরা চলে আসলাম। এরপর কিছু কুকুরের শব্দ শুনলাম। আমরা কুকুরের কান্দা শুনে দোয়া পড়ছিলাম। সকালবেলা আমাদের পোষা কুকুর মন্টুকে দেখলাম উঠোনে পড়ে আছে। মন্টু 2টো কানই কাটা। আমাদের কুকুরটিও সেদিন সন্ধ্যায় মারা গেল। বাবা আমাদের বাড়ির চারপাশে মোমবাতি জ্বালিয়ে টাঙলেন। এরপর একটি করে গরুর মাথার খুলে আমাদের গেটের মুখে ঝুলিয়ে দিলেন। ওইদিকে নীরবের অবস্থাও ভালো না, একটু পরপরই হাই তুলছে। হা করার সঙ্গে সঙ্গে দুষ্টু জিন ওর দেহে ঢুকে যাচ্ছে, আর নীরব নিজেই নিজের মাথা দেয়াল, গাছ বা শক্ত কিছুর সাথে আঘাত করছে। নিজের চুল নিজে টেনে ছিঁড়ছে। ওই দিন রাত 1:30টার দিকে আবার ইয়াসিন হুজুরকে ডাকা হলো। বাবাও গেলেন। আমিও বাবার সঙ্গে যাওয়ার জন্য বাইরে ধরলাম, কিন্তু বাবা কিছুতেই আমাকে নিলেন না। এরপরের ঘটনা বাবার মুখ থেকেই শোনা। ইয়াসিন হুজুর এসে নীরবের দেহে থাকা জিনটিকে বলল, তুই কি চাস? নীরবের দেহে থাকা জিনটি বলল, লাশ। নীরবের লাশ চাই, কেউ আমাকে আটকাতে পারবে না। আমার গোত্রের 50 জন এসেছি আমরা, তোর শক্তি থাকলে আমাদের কাছে সেটা কিছুই নয়। এবার ফকির সাহেব ঘর থেকে বের হয়ে নীরবকে মাটিতে বসালেন। এরপর ওর চারপাশে কাঁচি দিয়ে দাগ কেটে দিলেন, আর হুজুর তার সমস্ত শক্তি এক করে কবরের কাঁচা বাঁশের কুচিতে ফু দিলেন। এরপর ওই কুচি দিয়ে মাটিতে দাগ দিলেন, তাতে আঘাত করতে লাগলেন। এতে নীরবের উপর শয়তানি জিন বিকট শব্দে চিৎকার করতে থাকলো। তারপরও সে নীরবকে ছেড়ে যাবে না সাফ জানিয়ে দিল। সে আরো বলল, ইফরেত জিন যাকে ধ্বংস করবে বলে সিদ্ধান্ত নেয়, তাকে ধ্বংস না করে থামে না, আর এতে সে নিজের মৃত্যুর পরোয়া করে না। হুজুরের আঘাতে যখন কাজ হচ্ছিল না, তখন হুজুর একটি বড় কাঁচের বোতল আনলেন। বোতলটি নীরবের সামনে রাখলেন। এরপর দোয়া পড়তে শুরু করলেন। নীরবের মুখে বোতলটি গুজে দিয়ে পিঠে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করলেন। মুহূর্তেই বোতলে থাকা সাধারণ পানি নীলবর্ণ ধারণ করল। এভাবে একে একে 50টি আঘাত করে 50টি জিনকে ওই বোতলে বন্দি করে ফেললেন। এই সময় বোতলের পানি কালো বর্ণ ধারণ করল।
এরপরে নীরব জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে নীরবকে সুস্থ মনে হতে থাকে। হুজুর একটি শিং মাছের রক্ত ও শকুনের পাখা দ্বারা তাবিজ লিখে মাধুরীতে ভরে নীরবের গলায় পরিয়ে দিলেন। এরপর আগেই ধরে রাখা চড়ুইপাখি জবাই করে ওইখানেই পুঁতে রাখা হয়, আর ওই বোতলটিকে একটি গোপনীয় স্থানে পুঁতে দেওয়া হয়। এরপর তিনি বলেন, ভয় কেটে গেছে। সে রাতে সবাই খুশি মনেই ঘুমাতে যায়। সেদিন রাতটা ঠিকঠাক কাটলেও ভয় কাটল না। হুজুরকে ভুল প্রমাণ করে পরদিন আবার নীরব আগের মতো হয়ে গেল। আমরা শুনতে পেলাম সেদিন রাতে হুজুরের মেয়েকে একটি কালো অবয়ব এসে বিছানা থেকে তুলে পা ছেড়ে মাটিতে ফেলে। হুজুরের স্ত্রী জ্বরে আক্রান্ত। হুজুরের মেয়ের কোমর ভেঙে গেছে। এই অবস্থা করল। নীরব কেন আবার অসুস্থ অস্বাভাবিক হলো? সকল জিনিস তো বন্দি করা হয়েছিল। এর উত্তর পরে জানা যাবে। আমরা সকালে নীরবকে দেখতে যাই। নজরুল চাচা আমাদের সামনে ইয়াসিন হুজুরকে কল করে ডাকলেন, কিন্তু হুজুর আর আসবেন না বলে সাফ জানিয়ে দিলেন। বকর হুজুরকে ডাকা হলো, তিনিও মুখের উপর না করে দিলেন। আমাদের পুরা পাড়ায় এক ধরনের ভীতি ছড়িয়ে পড়ল। মেয়েরা সন্ধ্যায় পড়তে বসলে সেই কালো অবয়ব এসে হাত টেনে ধরছে। কারো কারো বাড়িতে চুরি হচ্ছে, কারোর ঘরের দরজা গায়েব হয়ে যাচ্ছে। আমাদের ছোট্ট পাড়ায় ভয়ে ত্রাস সৃষ্টি হলো। বাবা নীরবের হাতে দোয়া পড়ে ফু দিয়ে ওর কনিষ্ঠ আঙ্গুলটি কেটে ধরলে একটি জিনের সঙ্গে কথা বলা যাচ্ছিল। জিনটি নিজের সম্পর্কে বা নীরবের সম্পর্কে কিছু বলছিল না, তবে আমাদের এলাকায় কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, এসব বলছিল জিনটি। জিনটি বলে এই প্রায় শত শত বছর ধরে দুই ভাই ছিল যারা ছিল চোর জিন। এরা ছিল পিশাচ। একদিন একটি লোক বাজার থেকে ফেরার সময় তার স্ত্রীর জন্য কিছু গয়না নিয়ে এসেছিল। লোকটির হাতে ছিল স্বর্ণের আংটি। ওই চোর দুই ভাই ওই আংটির মধ্যে লুকিয়ে থাকে, আর ওই ব্যক্তি সকল সোনা চুরি করে। পরবর্তীতে ওই ব্যক্তির রাগান্বিত হয়ে একজন ফকিরের সাহায্য তাই ওই চোর দুই ভাইকে ওই আংটির মধ্যে বন্দি করে রাখে, আর আংটিটি পুকুরে ফেলে দেয়। কিছুদিন পর একজন ফকির তার মকবুল জিনের মাধ্যমে ওই আংটি পুকুর থেকে তুলে ওই দুই ভাইকে মুক্ত করে, যারা বহুদিন পর ছাড়া পেয়ে আবার চুরি করতে থাকে। এই জন্য এলাকায় এত চুরি হচ্ছে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। নীরবে সুস্থতা আসে না। একদিন হঠাৎ নজরুল চাচার চাচা শ্বশুর সামাদ দাদু মারা যান। তিনি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। তাকে মাটি দিয়ে মৌলবীদের দিয়ে মিলাদ পড়ানো হয়। তাই নীরবদের বাড়িতে সবাই ওই বাড়িতে চলে যায়। শুধু নীরবের মা বাড়িতে থাকে। নীরবের মা বাড়িতে নিজের জন্য রান্না করবেন ভেবে কলপাড়ে মাছ ধরতে যান। হঠাৎ তিনি লক্ষ্য করেন কলপাড়ের একটু সামনে জঙ্গলে কেমন একটা শব্দ হচ্ছে। এই সময় তিনি দেখেন একজন মহিলা যে হুবহু তারই মতো দেখতে। চাচির একটা হাত ধরে বলছে, তোর ছেলেকে নিয়েই যাব। চাচি এটা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির লোকজন এসে চাচিকে কলপাড়ে পড়ে থাকতে দেখেন। পরদিন অন্য একজন খুব বড় ফকিরের কাছে যান নজরুল চাচা, নীরব আর চাচিকে নিয়ে। ফকির চাচাকে বলেন, তোমরা চলে যাও, এখন এসে কোনো লাভ হবে না তোমাদের পরিবারের একজনকে মরতেই হবে। ফকিরের কাছ থেকে এমন কথা শুনে নজরুল চাচা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেন। ফকিরের পায়ে পড়ে যান। ফকির তাকে ভেতরে রাখে। এরপর বলে, তোমার পরিবারের ওপর একজন মাহার ফকির শক্তি কালো জাদু করেছে। একজন কারিন কিনকে তোমার পরিবারকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে। সেই কারিন জিন আর কেউ নয়, তোমার চাচা শ্বশুরের দেহে থাকা সেই জিন। নজরুল চাচা শ্বশুর এমনিতেই মৃত্যু পথযাত্রী। তার উপর তাবিজ করে তার মৃত্যু নিশ্চিত করে তার দেহকে শয়তানের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। যা হোক, ফকির আরও বলেন, তোমার পরিবারের উপর মারণবাণ মারা হয়েছে। ওরা একজনকে না মেরে থামবে না। প্রথমে তোমার ছেলে চিকিৎসার জন্য যে ফকির দেখেছিলে সে আসতে সময় চায়, কিন্তু তোমরা তাকে বাদ দেওয়া সে অপমান বোধ করেছে, তাই সে রেখে গিয়ে তোমাদের উপরে মারণবাণ মেরেছে। যখন তোমার ছেলেকে প্রথম চিকিৎসা দেওয়া হয়, তোমার পুরনো বাড়ি বন্ধ করা হয়, তখন সেই ফকির তার মকবুল জিনের মাধ্যমে বাড়িটিকে আবার মুক্ত করে। যখন দ্বিতীয় চিকিৎসার সময় সকল জিনকে বন্দি করা হয়, তখন সে তোমার এলাকায় যত শয়তানের অনুসারী পদজিন আছে তাদেরকে জ্যান্ত ছাগল একজন মানুষকে বলি দিয়ে তৃপ্ত করে, আর তোমার মৃত মায়ের দেহে পূর্বে থাকা কারিন জিনকে প্রেরণ করে। এর একমাত্র প্রতিকার সেই করতে পারবে যে এই বান মেরেছে। তোমরা তার কাছে গিয়ে ক্ষমা চাও। এরপর নজরুল চাচার ওই ফকির যাকে প্রথম দেখেছিল সেই বকর ফকিরের কাছে যান। তার কাছে মাফ নিয়ে তাকে এই বান কাটানোর জন্য রাজি করান। তিনি তাদের বলেন, তোমাদের পরিবারের একজনের দেহ ওই শয়তান জিনদের দিয়ে দিতে হবে, তবেই এর সমাধান হবে। তোমার মৃত মায়ের দেহটা দান করাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ তিনি এমনিতেই মৃত। কিন্তু নজরুল চাচা এতে রাজি হচ্ছিল না। হাজান হলো মায়ের দেহকে কেউ শয়তানের খাদ্য হিসেবে দেয়, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। তখন নজরুল চাচা কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে আসেন
আর বলেন, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। নজরুল চাচা সম্মতি পেয়ে বকর ফকির তার মায়ের মৃতদেহকে দান করে দেয়। এই ঘটনা 4 দিন পরে নীরবদের পুরনো বাড়িতে একটি কঙ্কালের টুকরো দেখেন অলজান আব্বা। তখন আমরা বুঝতে পারি এটা আর কেউ না, নীরবের দাদির দেহের অংশ। পরে সব হাড়গোড় তার কবরে পুঁতে রাখা হয়। এদিকে নীরব সুস্থ হয়, পরিবার নিয়ে সে ঢাকায় থাকে। নীরব এখন কোরআন হাফেজ। রাতের নিস্তব্ধতা ভেঙে এলো সেই ভয়ঙ্কর আওয়াজ। আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন। কখনো এমন কিছু শুনেছেন? আরও ভয়ানক সত্য ঘটনা শুনুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন। আপনাদের কাছে থাকা সত্য ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন, ভিডিও বা অডিও রেকর্ড করে কিংবা লিখে। ইমেল করুন www.bhuterbari@gmail.com। ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। তো চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাকিরা প্রত্যন্ত একটা এলাকায় অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন। আপনারা যারা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়। চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে। চিংড়ি মাছের অনেক দাম হয়। উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের 3 ভাই। ঘটনার প্রধান কিন্তু এই 3 ভাই। হঠাৎ 1-2 বছর 3 বছর পর রাসেল ভাই প্রথম খুব ভালোই লাভে ছিলেন, কিন্তু 2-3 বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদন ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে। যেহেতু এই 2-3 বছরে উনি ভালো একটা এক্সপেরিয়েন্স তৈরি করে ফেলেছেন, উনি জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কেমন মাছ আসতে পারে, এইটার একটা আইডিয়া থাকে উনার ভালো। কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে। তখন উনি ওই 3 ভাইকে অনেক বেশি প্রেসার দেয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে, যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে, না হলে তো মাছ কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং রাসেলের দেয়া এই যে প্রেসারের কারণে ওই 3 ভাইও অনেক বেশি চিন্তায় থাকে যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই, আমরা ঠিকভাবে ডিউটি করি, তো কিভাবে মাছ কিভাবে চুরি হচ্ছে। ওনারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেয়া শুরু করে। কোনো ভাই পুরা ঘেরের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে, অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয়। একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল, সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন। এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিতে থাকে। হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায় একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে। যেহেতু ওনারা মেলাদিন ধরে ঘেরে ডিউটি দিচ্ছেন, ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকে নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে। এই ঘটনাটি 3 ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরও সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করে। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পার থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে ঝাপটে ধরেন উনাকে এবং সজোরে উনাকে কিলঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই উনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল উনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে। এবং এই মারার দৃশ্য দেখে ওই মেজো ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও গিয়ে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে এই তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে তুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু ওই 2 ভাই অন্ধের মতো ওনাকে মারছিল।
মারতে মারতে মেজ ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পারে চলে আসে। এবং যেই মেজ ভাই পারে চলে আসে, ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়, যে কোনো কিছুকে যে এভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে, ওইভাবে ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো, ওই ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না। যদি ওই ছোট ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে, তাও কিন্তু উনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে। সেহেতু কোনোভাবেই উনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলে দেখলে চলে। এবং ওই ছোট ভাই ডুবে যাওয়ার পরে উনারা খেয়াল করেন যে পানির নিচ থেকে, আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে, যেভাবে বুদবুদ হতে থাকে, একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে। এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোট ভাই দুইজন, মানে মেজ ভাই দুইজনই লাফ দিয়ে পড়েন ওখানে, যে উনারা ওই ছোট ভাইকে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, উনারা কোনোভাবেই ছোট ভাইকে ওখানে খুঁজে পান না। এরপরে ওরা পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোট ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশেপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকে, উনারাও এসে উনাদের সাথে খুঁজতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত উনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে। এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে, ওই সময় উনারা খেয়াল করেন ঠিক সেই ওই প্লেসে, ওই একই জায়গায় পানির নিচ থেকে আবারও ওই রকম বুদবুদ উঠতে শুরু করেছে এবং কেউ যেন উনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। উনারা লাফ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে উনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে, উনার ভাই আর বেঁচে নেই। উনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো, এটা তো কোনোভাবেই হওয়ার কথা না। এরপরে উনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন। সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি। কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে উনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। উনার যে মেজ ভাই, এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30-8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30-8টা। উনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে। গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায় লাল লাল হয়ে যায়। তখন যদি কারোর দায় বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয়, তখন সেটা নরম ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজ ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল, তখন উনি খেয়াল করেন যে উনার সামনে, উনার পিঠে, এমনকি একেবারে উনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। উনার কাছে বড় একটা পাওয়ার ব্যাটারির লাইট থাকে। ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই গাছে কে করছে। উনার যেহেতু মাথাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নেই। কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু উনার বড় ভাইয়ের সাথে বা উনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1-1:30টার দিকে, যেহেতু উনাদের গ্রামের বাড়ি, উনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়। কাঁচা টয়লেট, পাতলা লতা দিয়ে ছেঁড়া। উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক উনারা যেই রকম লোককে ওই ঘেরের মধ্যে মেরেছিল, সেই ওই রকম টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে, তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া। যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর উনার গায়ের উপরে ফেলে প্রচণ্ড মারা শুরু করেন উনাকে এবং উনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকেন। এক পর্যায়ে যখন উনি একেবারে নাজিহাল অবস্থায়, উনি আর পারছিলেন না, সেই রকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়বের মতো লোকটি উনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন। উনি যন্ত্রণায় যখন খুব জোরে উনি যখন পড়ে যান ওর মধ্যে, আর কি চিৎকার থেকে মিশে যন্ত্রণায় কাতরাতে থাকেন, তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং উনার কান্নার শব্দটি, মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেনি। এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, হালকা পাতলা চিৎকার করছিলেন, কিন্তু আসলে কিন্তু জোরে চিৎকার উনি করতে পারছিলেন না।
কিন্তু যখন এই অবয়বটি চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন এবং উনার চিৎকার শুনে উনার বাড়ি থেকে উনার মা, ভাই, বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে উনাদের টয়লেটটা কিন্তু অনেক গভীর। ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং উনার হাতে তখনও টর্চ লাইটটি জ্বলছে। উনারা অনেক কষ্টে ধরি করে ওই টয়লেটের মধ্য থেকে উনাকে টেনে তোলেন উপরে। উনার অবস্থা এতটাই খারাপ ছিল উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। উনাকে ভালো করে ওয়াশ করে উনাকে উনার বাবা কিছু পানি পড়া দেয়, সেইগুলো খেয়ে উনি ঘরে নিয়ে উনাকে শুইয়ে দেয়া হয়। এরপরে যখন সকাল হয়, সকাল হওয়ার পরে উনার সাথে আরও কিছু আজব ঘটনা ঘটতে থাকে। উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান। আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন। খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন উনার। এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং উনার ট্রিটমেন্ট করানো হয়। বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন যেহেতু উনাদের একটা কাঁচা টয়লেট, ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেয়ে পড়ে গেছেন, এটা সবার ধারণা ছিল। কিন্তু উনি হঠাৎ একসময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটি বলেন। সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশেপাশে উনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘেরের আশেপাশে একসময় পিশাচের উপদ্রব ছিল, যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করত, মানুষকে ভয় দেখাতো, বাচ্চাদের মেরে ফেলত, এরকম বহু ঘটনা ঘটত। কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয় আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। সো এইসব কথা শোনার পরে উনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন। উনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া তাৎক্ষণিকভাবে দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই মেজ ভাই সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি রক্ত বমি করতে করতেই মারা যান। বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায়, সবাই অনেক বেশি কষ্ট পান, অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে। এরপরে ওই মেজ ভাইকে দাফন কাফন করে দেয়া হয়। মেজ ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ ওটি আর করতে চান না। উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে সেখান থেকে তাবিজ অনেক কিছু নিয়ে আসলেন এবং উনি ওই বাড়ির যে উনাদের জমি ছিল সেইগুলো চাষবাস করতে থাকেন। উনি আর ওই পেশায় ফিরে যান না। দীর্ঘ 1-1.5 মাস 2 মাস পার হয়ে যায়, উনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। হঠাৎ একদিন ওই বড় ভাইয়ের যে স্ত্রী উনি রাত্রে 11টা-12টার দিকে বাইরে বাথরুম করতে আসবেন। যেহেতু উনাদের গ্রামের বাড়ি, উনাদের এমনিতেই অনেক সাদাস ছিল, উনি একটা হেরিকেন জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন। বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা। আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোঁয়া দেয়া হয় ওই টাইপের একটা সাদা ধোঁয়া, কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট শেপের মতো, পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো। সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে উনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হতে পারে। উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নেই, কোনো সমস্যা নেই। উনি হেরিকেনটা বিছানার পাশে নিয়ে যেয়ে দেখেন যে উনার স্বামী শুয়ে আছে। ঘরের মধ্যে কিছুই নাই, কোনো রকম খারাপ কোনো পরিবেশ না। উনি বিছানার পাশে হেরিকেনটি জ্বালিয়ে রেখে উনি শুয়ে পড়লেন পাশে। উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না। হঠাৎ উনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব ধাপাধাপি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যক্তি প্রচুর প্রহার করছে, ধরে ধরে তুলে আছাড় মারছে। যেহেতু উনাদের মাটির বাড়ি, উনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বিছানার উপর থেকে। উনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল, উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। উনার চিৎকার শুনে উনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসে। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। উনারা দেখেন যে কালো একটা অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই।
সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানোর অন্য মাথায় টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় ছেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে উনারা আরো জোরে চিৎকার করে এবং উনাদের চিৎকার শুনে উনাদের প্রতিবেশী 2-1 বাড়ি থেকে লোকজন হেরিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই ও সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অবয়ব আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়। উনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বিছানায় শুইয়ে দেয়া হয়। কিন্তু উনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না। উনি প্যারালাইজডের মতো হয়ে যান ডান হাতে। এরপরে উনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে। কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু উনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে উনাদের বাড়ি পরপর 3 দিন আসেন এবং ওই কবিরাজও সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি দ্বিতীয় দিন এসে উনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে উনাদের দৈত্য ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে ফুলিয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, কোনো প্রবলেম না। হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শীতল বাতাস এসে উনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসেন। উঠে বসে উনি খেয়াল করেন যে উনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটি সাদা, সেটি কিন্তু কালো না, সাদা। এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড় ভাইকে রুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে গিয়ে উনাকে প্রচণ্ড প্রহার করা শুরু করেন। উনাকে ধরে মাটিতে আছাড় মারেন। উনি যখন আর পেরে উঠছিলেন না, উনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করার, তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে আহত করেছিস, তোদের আর কাউকে আমরা আর বাঁচিয়ে রাখব না। এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান। এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এই কথা শোনার পরে কবিরাজরা উনাকে অনেক তাবিজ দেন, উনাকে অনেক পানি পড়া দেন, বাড়িগুলো বন্ধ করে দেন এবং উনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে উনাকে বলেন যে উনার মাঝায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় বেঁধে রাখতে বলেন।